তো এক ধরনের সন্দেহ, এক ধরনের অবিশ্বাস এইটা ছিল মানুষের মনে, যে এরা হুদাই কাজ করে আর কি, হুদাই চিল্লায়। অনেকে বলতো না যে সকাল সন্ধ্যা হাসিনাকে ফেলায় দেন, এরকম বলতো আর কি। তো একটা তুচ্ছ তাচ্ছিল্যের ভাব দেখানোর চেষ্টা করতো, ওই জিনিসটা এখন নাই। এটা একদম কমপ্লিটলি পরিবর্তিত হয়ে গেছে ইন এ সেন্স। ধরেন প্যারিস শহরে ট্রেনে উঠলে, বাসে উঠলে আপনি বাংলাদেশি পাবেনি। হ্যাঁ, এখন পাবলিক লাইফটা লিড করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, ধরেন কোথাও যদি যাই যেখানে একটু বেশি বাংলাদেশি আছে একদম চারিদিক থেকে, এই সমস্ত বিষয় না, এটা ছিল কিন্তু ওই লেভেলে না, মানে যারা মনে করতো আচ্ছা ঠিক আছে পিনাকি ইউটিউবিং করে, কিন্তু এখন মনে করে যে সামথিং, যে এটা তার সাথে একটু দেখা হলে ভালো লাগতো। প্রবাবলি একটা সাকসেস মানুষের সাথে, এক নামের সাথে কোনো একটা সাকসেস যুক্ত হয়ে গেছে, যে এই লোকটা এই যারা হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদের মধ্যে একজন। সো এই সাকসেসের ভাগিদার পিনাকি। কেমন লাগে আমার জন্য টাইম ম্যানেজমেন্টটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, তো আসলে বোঝাতে খুব মুশকিল হয়েছিল। সবাই এসে ওইখানে মিট করেছিল। এখন ফেসিবাদ চলে গেছে, নাই। তাহলে এখন সমাজের দ্বন্দ্বগুলো কি কি? আমাদের প্রত্যেকের যে নিজস্ব ন্যারেটিভ, আমরা সেই নিজস্ব ন্যারেটিভ নিয়ে আমরা এখন আগাচ্ছি। সোসাইটিতে প্রবলেম আছে, রাষ্ট্রে প্রবলেম আছে, সমাজে সমস্যা আছে। তো সমাজের সমস্যাটা কিভাবে সমাধান হবে, আমাদের প্রত্যেকের একটা ইমাজিনেশন আছে, কল্পনা আছে যে আমি এইভাবে সমাধান করবো, প্রভাবে এইভাবে সমাধান হবে। তো সবার চিন্তা কি এক না? সবার চিন্তা আলাদা আলাদা। এখন এই যে চিন্তার দখল, এটা তো নিতে হবে, সবাই নেবে। আমরা সবাই আমাদের ইমাজিনেশনের জন্য লড়াই করি, ফাইট করি, আমাদের ইমাজিনড ওয়ার্ল্ড নিয়ে ফাইট করি। আমি একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা কেমন হবে। ধরেন জেসিন, আপনার একটা স্বপ্ন আছে আগামীর বাংলাদেশটা কেমন হবে। কিছু কিছু মিল আছে, কিন্তু সব কি মিলবে? না, মিলবে না। তো এরকম প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর বাংলাদেশ আছে, প্রত্যেকের চিন্তার মধ্যে একটা আগামীর সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাগুলো তো এখন আমি যেভাবে করতে চাই, আরেকজন যেভাবে করতে চাই, সেটা তো এক না। যেমন ধরেন আমার ইমাজিনেশনে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ দলই থাকবে না। আগামীর বাংলাদেশে ধানমন্ডি 32 নম্বর থাকবে না, ওইটা মাটির সাথে মিশে যাবে। আগামীর বাংলাদেশে ইন্ডিয়ার কোনো হেজিমনি থাকবে না, ভারতীয় আগ্রাসনের কোনো চিহ্ন থাকবে না, ইন্ডিয়া কিচ্ছু করতে পারবে না বাংলাদেশে। আগামীর বাংলাদেশ হবে একটা সাম্যের সমাজ, আগামীর বাংলাদেশ হবে একটা ইনসাফের সমাজ। এটা আমার স্বপ্ন। এখন এই স্বপ্নের সাথে যে অ্যালাইন না, তার সাথে তো আমার ঐক্য বা ভাবে বিপদগুলো দেখি। আমি যেভাবে বাংলাদেশকে প্রস্তুত করতে চাই, ওনারা তার ধারে কাছেও নেই। এখন ওনারা বলছেন ওনারা নির্বাচন ক্ষমতায় গেলে ওনারা সবকিছু করে ফেলবেন। মানে আমি ওনাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনারা যখন ক্ষমতায়, তখন 1/11 কিভাবে হলো? এখানে আমি একটু যোগ করতে চাই, যদি অনুমতি দেন। সেটা হচ্ছে যে 1/11টা যে হয়েছে, সেখানে অবশ্যই সরকারের দিক থেকে, সরকারের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকারের যারা ঊর্ধ্বতন বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, তাদের এই মেসেজটা পাওয়ার কথা যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কিন্তু এটার সাথে তো বহির্বিশ্বও জড়িত। সেটাকে আপনি কিভাবে দেখেন, যে আপনার যারা কিনা পরাশক্তির সাথে যখন আপনি লড়াই করবেন, পরাশক্তি কি কারণে বিরুদ্ধে চলে যায়? একটা দেশে একটা শাসক কখনো ভালোভাবে দেশ শাসন করলেও কিন্তু পরাশক্তি একটা ষড়যন্ত্র করে তাকে ফেলে দিতে পারে। এটুকু এই বিষয়ে আপনি যদি কোনো কিছু বলেন। দেখেন, এটা তো বুদ্ধিমত্তার বিষয়। মানে আমরা একটা ছোট দেশ, আমরা একটা ছোট রাষ্ট্র, এটা সত্য। কিন্তু আমি যদি বুঝতে পারি যে দুনিয়াটা কোন দিকে যাচ্ছে, এখন দুনিয়ার ন্যারেটিভটা কোন দিকে, তো আমি তো নিজেকে অ্যালাইন করবো তার সাথে, তাই না? ধরেন আমি যদি দেখি একটা ঝড় আসছে সামনে, তাহলে আমি সেই ঝড় থেকে মোকাবেলা করার জন্য আমি কি করব? আমি কি ঝড়ের সাথে সামনাসামনি হেড অন কলিশনে যাব, নাকি আমি এমন একটা নিরাপদ আশ্রয়ের খোঁজ নেবো যেখানে আমি কিছুদিনের জন্য আশ্রয় নিতে পারি, ঝড়টা চলে গেলে আমি আবার সামনে আসবো, তাই না? এটাই তো স্ট্র্যাটেজি। আমি যদি ঝড় আসছে, আমি হেড অন কলিশনের জন্য ঝড়ের মধ্যে দিয়ে আমি দৌড় দিলাম, তাহলে তো উল্টে পড়বো, ন্যাচারাল এটা। হ্যাঁ, তো দুনিয়ার ন্যারেটিভের খোঁজ রাখতে হবে, দুনিয়ার শক্তিগুলোর ভারসাম্য দেখতে হবে, এবং তার মধ্যে আমার অবস্থানটাকে সিকিউর করতে হবে। এটাই তো রাষ্ট্র নেতাদের কাজ, এটাই তো পলিটিশিয়ানদের কাজ। ওনারা তো সারাদিন এই কাজই করেন, তাই না? ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমি তো বাণিজ্যের লোক আর কি, মার্কেটিং এর লোক। হ্যাঁ, ধরেন আমার কোম্পানির একটা পণ্য আমি মার্কেটে দিলাম, এবং খুব ন্যাচারাল একটা কম্পিটিশন আসবে। এটা যদি সাকসেসফুল, তো আমি এই কম্পিটিশনকে কিভাবে ফাইট করব সেটা যদি আগে থেকেই ঠিক করে না নেই, বা আমি কম্পিটিটরকে ওয়াচে না রাখি, হ্যাঁ,
মানে বিজনেসে একটা এটা তো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ধরেন আমরা জুলাই বিপ্লবের ব্যক্তি আবু সাইদের ভূমিকা তো এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, তাই না? তো ব্যক্তি তো আসলে একজন মানুষ না, ব্যক্তি হচ্ছে সেই, মানে রাজনীতিতে পার্সন হচ্ছে সেই, পার্সোনালিটি হচ্ছে সেইটাই যেটার আশেপাশে মানুষজন এসে দাঁড়ায়। হ্যাঁ, মানুষ, জনগণ সময় নেতা তৈরি করে, আস্থা বিশ্বাসটাকে আমরা ওনার উপরে অর্পণ করছি। আরেক আমার কথা এক্সাম্পলটা দিতে চাই না, ধরেন আমি ইলিয়াসের কথা নিয়ে এক্সাম্পলটা দিই। ধরেন ইলিয়াস কেন এত পপুলার হল, মানে ইলিয়াসের পার্সোনাল ক্যাপাসিটি নিশ্চয়ই আছে, কিন্তু তারপরেও জনগণ চেয়েছে ইলিয়াস জনপ্রিয় হোক, সেজন্য ইলিয়াস জনপ্রিয়, তার আশেপাশে দাঁড়িয়েছে, তাকে সাপোর্ট করেছে, তার ভিডিও দেখেছে, সেজন্যই জনপ্রিয় হচ্ছে। এভাবেই পার্সোনালিটি তৈরি হয়। সেই জন্য ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি না, ব্যক্তি মানে ওই সময় যে ব্যক্তির উপরে রাজনৈতিক কর্তৃত্ব, রাজনৈতিক এজেন্সি দিয়েছে। আমরা দেখছি যে আওয়ামী লীগ করেছে তাদের অনেককে এই দলগুলোর কাছাকাছি বসে থাকতে, সেই জেস্টার দেখে মনে হয়নি যেটা খুবই সত্য। পার্সোনাল ক্যাপাসিটি নিশ্চয়ই আছে, কিন্তু তারপরেও জনগণ চেয়েছে ইলিয়াস জনপ্রিয় হোক, সেজন্য ইলিয়াস জনপ্রিয়, তার আশেপাশে দাঁড়িয়েছে, তাকে সাপোর্ট করেছে, তার ভিডিও দেখেছে, সেজন্যই জনপ্রিয় হচ্ছে। এভাবেই পার্সোনালিটি তৈরি হয়। সেই জন্য ব্যক্তিটা কিন্তু ওই ব্যক্তি না, ব্যক্তি মানে ওই সময় যে ব্যক্তির উপরে রাজনৈতিক কর্তৃত্ব, রাজনৈতিক এজেন্সি দিয়েছে। আমরা দেখছি যে আওয়ামী লীগের রাজনীতি করেছে তাদের অনেককে এই দলগুলোর কাছাকাছি যেতে, বিভিন্ন জায়গায় আমরা শুনছি, বিশেষ করে জামাতে তো আপনি জানেন যে আওয়ামী লীগের নেতা সেখানে পদ পেয়েছে, এমনকি আমরা জামাতের আমিরকে দেখেছি আওয়ামী লীগের দোসরদের সাথে বসে থাকতে, সেই জেস্টার দেখে মনে হয়নি যেটা খুবই শত্রুভাবাপন্ন একটা সম্পর্ক। তো এগুলো আসলে কি বার্তা দেয়? তাহলে কি ফ্যাসিস্ট দূর করা গেছে, নাকি তারা বিভিন্ন ভাবে আসলে রয়ে যাচ্ছে? আমি এই যে ছবি তোলাতুলিটাকে গুরুত্ব দিই না, ছবি তোলাতুলিকে গুরুত্ব দিই না এই জন্যই যে আসলে আমারও তো কিছুটা পাবলিক লাইফে অভিজ্ঞতা আছে, এবং এত মানুষ এসে ছবি তুলতে চায়, ছবি তোলে, যে সেটা আসলে এটাকে বাধা দেওয়া, এটা সবসময় সম্ভব হয় না। তাই ছবি দেখে, কারোর সাথে কারো ছবি দেখে আমাদের একটা অনুসিদ্ধান্তে পৌঁছানোটা ভুল পথ হবে, এটা আমি মনে করি। বরং রাজনৈতিক বক্তব্য দিয়ে যদি আমি এটার ব্যাখ্যা, সেই বক্তব্য যদি আমরা উল্লেখ করি, সেখানে জামাতের আমিরই কিন্তু প্রথম বলেছিলেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করব, মানে যেটা উনি করতে আসলে পারেন না, তারপরে উনি বলেছিলেন, যদিও এটা একটা ভুল, পরবর্তী তিনি ব্যাখ্যা দিয়েছেন, তারপর উচ্চারণ তো করেছিলেন তিনি কথাটি। দেখেন, আমি রাজনৈতিক দলগুলো কি বলছে না বলছে এটার প্রসঙ্গে যাব না, এবং জামাতের আমির কি বলেছেন আমি ওইটার ব্যাখ্যায় যাব না, কিন্তু আমি একটা জিনিস কিন্তু মনে করি, সেটা হচ্ছে যে সমাজে আওয়ামী লীগের লোকজন আছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো তাদের সাথে আমরা কিভাবে ডিল করব, এটার ব্যাপারে আমাদের একটা চিন্তা থাকতে হবে, একটা রাস্তা থাকতে হবে। সমাজে আওয়ামী লীগের লোকেরা এই গত 16 বছরে ফ্যাসিস্ট শাসনের সহযোগী ছিল, অন্যায় অত্যাচার করেছে, সম্পদ করেছে, দুর্নীতি করেছে, এবং ফ্যাসি বিরোধী শক্তি যারা তাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সবই সত্য। এখন এদের সাথে আমরা কিভাবে ডিল করব, মানে হাসিনা আমাদের সাথে কিভাবে ডিল করেছে, আজ আওয়ামী লীগের লোক আমাদেরকে বলতে পাকিস্তান চলে যাও, বাংলাদেশে তোমার কোনো জায়গা নেই। হ্যাঁ, তো আমরা কি তাই বলবো যে তোমরা সবাই ইন্ডিয়া চলে যাও, বাংলাদেশে তোমার কোনো জায়গা নেই? এটা নিশ্চয়ই তা আমার প্রথম থেকে, মানে আপনি দেখবেন আমি যখন রেফিউজি হয়ে আসলাম, আমি কিন্তু জানতাম হাসিনা এক সময় যাবে, আওয়ামী লীগ পালাবে, হাসিনার একটা লজ্জাজনক পতন হবে, এবং তারপরে আমার ধারণা ছিল আওয়ামী লীগ মাইর খেয়ে একদম ভুট্টা হয়ে যাবে। তো আমার প্রথম ইয়ে ছিল যে এই সময়টাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, এবং আমি কিন্তু ওই সময় একটা প্রস্তুতি নিয়েছিলাম যে আমাকে জানতে হবে যে আসলে কিভাবে রিকনসিলিয়েশনটা করতে হয়, এটার প্রসেসটা কি, কেমন করে এই প্রসেসটাকে চালাতে হয়। এবং আপনি দেখেছেন যে আমার একজন বন্ধু আছেন, ফিলোসফার আছেন, যার আমি কোর্স করেছি ফরগিভনেস এর উপরে করে, তারপরে আমি তার সাথে একটা টক শো করেছি ইউটিউবে, 2টা টক শো করেছি, একটা টক শো আমি ছেড়েছি আর একটা আমি এখনো ছাড়িনি। তো ওইখানে আমি প্রস্তুতি নিয়েছিলাম যে কিভাবে আমি সমাজের মধ্যে রিকনসিলিয়েশনটা করবো। আমার রিকনসিলিয়েশনের প্রস্তাব এখনো আছে, সেটা হচ্ছে যে আপনাকে তো আওয়ামী লীগকে তো স্বীকার করতে হবে যে আমি কাজটা ভুল করেছি, অনুশোচনা থাকতে হবে। অনুশোচনা নাই, আমি আবার সমাজের সাথে ইন্টিগ্রেটেড হয়ে গেলাম, এটা হতে দেব না।
নো ওয়ে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মন্দিরে গণক্ষমা, হাত জোর করে ক্ষমা চাইতে হবে, ভাই আমি ভুল করছি। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে ইন্টিগ্রেটেড হইতে পারবে। আমার উপরে যে অন্যায় হয়েছে, আমার উপরে যে অত্যাচার হয়েছে, সেটার অ্যাকনলেজমেন্ট থাকতে হবে। দুইটা জিনিস হলেই রিকনসিলিয়েশন সম্ভব। যে কোনো রাজনৈতিক দল বা কেউ যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, এটা হতে দেওয়া যাবে না, এত সহজ না। হ্যাঁ, বাংলাদেশে চাইলেই এখন এটা একটা করে ফেলা যাবে। আমরাও আশা করি রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আছে, এই রাজনৈতিক ধারায় আপনি বিশ্বাসী না বা আপনি এই রাজনীতিতে যোগদান আগ্রহী না, নতুন কোনো রাজনৈতিক দলের সাথে থাকতে চান? ডিফিকাল্ট, এটা এখনই বলাটা ডিফিকাল্ট যে নতুন কোন রাজনৈতিক দলের সাথে থাকতে চাই কিনা। খুব স্পষ্ট করে যদি জিজ্ঞেস করি যে নতুন যে দলটি গঠিত হতে যাচ্ছে সেই দলে আপনি থাকছেন কিনা? না, আমি এটা নিয়ে কোনো উত্তর দেবো না আর কি। এটা নিয়ে আমি এখনই কোনো উত্তর, কিন্তু আমার মনে যে চিন্তাটা খেলা করে, আমি এখন এটা নিয়ে সিদ্ধান্ত নেইনি কোনো। আমার মনে যে চিন্তাটা খেলা করে, ধরেন আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলছি, তারপরেও দেখেন গতকালকেই আমার প্রোগ্রামে এখানে বুক লঞ্চিং হলো, অনেক বিএনপির কর্মী এসছে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে, অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সাথে কথা বলেছে, ইন্টারাক্ট করেছে। হ্যাঁ, তো আমি যেই পজিশনটা এই মুহূর্তে আমার আছে, এইটা এই যে রাজনৈতিক ডামাডোলের বাইরে একটা ভালোবাসার এবং শ্রদ্ধার একটা জায়গা, এই জায়গাটাকে নষ্ট করাটা ঠিক হবে কিনা কোন রাজনৈতিক দলে যুক্ত হয়ে, এটা আমি শিওর না, এখনো শিওর না, আমি সার্টেন না। আমাকে মাহমুদ ভাই বলতেছেন যে তুমি আসো রাজনীতি করো, তা আমি মাহমুদ ভাইকে বললাম যে মাহমুদ ভাই এই জিনিসটা তো আসলে আমার সিদ্ধান্ত না, এটা আপনাদের মুরব্বীদের সিদ্ধান্ত, আপনারা যদি মনে করেন তাহলে এটা চিন্তা করা যেতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করছি না এই মুহূর্তে যে আমার এই পজিশনটা ছেড়ে দেওয়াটা উচিত হবে কিনা। দেখেন, বাংলাদেশের এই যে ফ্যাসিবাদ যে দাঁড়াইতে পারলো, এটার পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল যে বাংলাদেশে এমন কোন ফিগার ছিল না, আমাদের পাবলিক ফিগার ছিল না, যে ফিগারটা সমস্ত দলের ঊর্ধ্বে দাঁড়ায়, সামনে যে বলতে পারবে না এটা করতে পারো না, তুমি কোনো দলের না, এই লোকটা দলের না, এই লোকটা কোনো দলের না, এই লোকটার দলের কোনো এজেন্ডা নাই, এই লোকটার কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, এই লোকটা জনগণের জন্য সবসময়